সিম্পল দুইটা অ্যাকশন নেন। যে পুলিশ করে তার অ্যাকশন হতে হবে না, তার যে বসের তার বসকে ফায়ার করেন, তাও না করেন তার উপরে বসকে ফায়ার করেন। আপনি আইজিপি কে ফায়ার করেন, একবার আইজিপি কে ফায়ার করেন, দেখবেন পুরো পুলিশ ঠিক হয়ে গেছে। আপনার ওই নিচে যে করতে হবে না, তো আপনি উপর দিকে ফায়ার করেন, দেখবেন পরে যে উপরে আসবে তার মাথায় খারাপ হয়ে যাবে সবাইকে ঠিক করার জন্য। জুলাইয়ের পরে হঠাৎ করে যখন একদম পুলিশবিহীন হয়ে গেলাম, আমরা আইন শৃঙ্খলাবিহীন হয়ে গেলাম, যখন এ পালাচ্ছে ও পালাচ্ছে সে পালাচ্ছে, এই পরিস্থিতিতে একটা সুবিধাভোগী এরা থানায় আগেও এই মামলা বাণিজ্য করত। ২৪ 5 আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা সরকার পতন ঘটিয়েছে, কিন্তু সরকারের পতনের পর আইনের খাতায় লেখা হয়েছে হাজার হাজার মামলা। আর সেই মামলাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে রাষ্ট্রের ভেতর থেকেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, 5 আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোতে সুবিধাবাদীরা ঢুকে পড়েছেন। ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন পেশার মানুষ অযথা মামলার ফাঁদে পড়েছেন। সে কারণেই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সব মামলা নতুন করে যাচাই বাছাই করতে, নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন। একই সঙ্গে ঘোষণা এসেছে বিডিআর বিদ্রোহের ঘটনা আবার তদন্ত হবে। একদিকে 1202টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন, অন্যদিকে পুলিশের ভেতর শুদ্ধি অভিযানের ঘোষণা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটা কি সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠার শুরু, নাকি ক্ষমতা বদলের পর রাষ্ট্রযন্ত্রের নতুন করে সাজানো চিত্র? মোটা দাগে এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন ব্যারিস্টার ওমর ফারুক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরও আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলা হলো, 5 আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো যাচাই বাছাই করা হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয়টি ইঙ্গিত করেছেন সেটি দিয়ে যদি শুরু করি, তিনি বললেন যে সুবিধাবাদী কিছু মানুষ ঢুকে গিয়েছিল। সেই সুবিধাবাদী মানুষ আসলে কারা, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে কি? হওয়া উচিত, হওয়া উচিত। হবে কি না হবে জানি না, হয়তো ওনারা করতে পারবেন কি পারবেন না, বাট হওয়া তো উচিত। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। একবার এই আপনার খিলগাঁওয়ের এখানে একটা মামলা হলো, এরকম একটা হত্যা প্রচেষ্টার মামলা। সেই মামলায় জেডে খান পান্নাকে আসামি করা হলো এবং হত্যা প্রচেষ্টায় উনি আসামি। এটা নিয়ে বেশ হইচই হলো। হইচই হওয়ার পর যিনি বাদী, মানে যাকে হত্যা প্রচেষ্টা করা হয়েছে, সে মারা যায় না, সে তার নাকি পায়ে গুলি লাগছিল, নাকি ছড়া গুলি লাগছিল, কিছু একটা হবে আর কি। তো তার বাবা মামলাটা করেছে। তো তাকে সাংবাদিককে জিজ্ঞাসা করলো, আপনি কি জেডে খান পান্নাকে চেনেন? কই কিনা আমি চিনি না। তার নাম দিলেন কেন আপনি? কই কি আমাকে কিছু উকিল সাহেবরা বলছে এভাবে লিখতে, আমি সাইন করে দিচ্ছি। তাহলে মামলাটা কে করলো? ওই ভদ্রলোক করলো নাকি উকিলটা করলো? কাগজে কলমে কিন্তু ওই ভদ্রলোকটা করলো। এবং উকিল কারা ওনাকে জিজ্ঞেস করছে, কই কিন্তু বিএনপি এবং জামাতের কিছু উকিল। তারপরে বিএনপির উকিল আছে, জামাতের উকিল। তার মানে বাদী আসামিকে চিনছে না, বাদী আসামি চিনে না। তখন কি হলো, তখন ওই বাদী পরবর্তী সময়ে ওই বাদী আবার একটা দরখাস্ত দিল যে জেডে খান পান্নাকে আমি চিনি, তার নামটা ভুলে চলে আসছে। ওকে তার নামটা কিন্তু প্রত্যাহার করা হলো। সেই মামলায় আসামি ছিল সম্ভবত 180 কি 90 জন, এরকম হবে। 180-90 জনে প্ল্যান করে তার পুত্রকে পায়ে গুলি করছে। ওকে, ভালো কথা, মারছে, ভালো। তো এখন জেডে খান পান্নাকে আপনি প্রত্যাহার করলেন। এখন ওইখানে তো জেডে খান পান্না ছিল একজন, যিনি হইচই করতে পারেন, অথবা যার জন্য কেউ না কেউ হইচই করতে পারে। আর বাকি যে ছিল 189 জন অথবা যাই বাকিরা, ওখানে তো আর জেডে খান পান্না নাই, তো আর তো কেউ হইচই করলো না। তো বাকিদের কি সবাই কিন্তু চিনে? তাও চেনে না। কিন্তু এই কথাও কিন্তু কেউ বললো না যে ওদের কি হবে। এবং যিনি প্রত্যাহার করার জন্য প্রত্যাহার করার দরখাস্ত উনি লিখতেও পারেন না, ওই উকিলটাই ওনাকে লিখে দিচ্ছে। তো এখন এখানে ধরতে হবে কাকে? যে ভদ্রলোকগুলো, যে বা যারা ওই লোকটাকে, ওই নিরীহ লোকটাকে অথবা ওই ক্ষতিগ্রস্ত লোকটাকে প্ররোচিত করে অথবা তাকে বোকা বানিয়ে এই মামলাগুলি করেছে, তারা হলো মূল ক্রিমিনাল। তারা আইনজীবীর ছদ্মবেশে বেসিক্যালি তারা হলো ক্রিমিনাল। তো এই ক্রিমিনালকে যদি রাষ্ট্র ধরতে না পারে, ধরা খুব সহজ। ও তো তখনই পত্রিকা পড়েছিল, এই যে যা যা আমি বললাম, এই কিছুই তো তার সঙ্গে আমার আলাপ হয় না, আমি পত্রিকা পড়েছি। তার মানে এটা একটা মানে আপনার পাবলিশড ইস্যু, কিন্তু পত্রপত্রিকা এসেছে। তো ওই উকিলদেরকে ধরা হলো না কেন? তখনই কেন ধরা হলো না? ধরে বলা হচ্ছে তুমি তো সমাজে একটা অস্থিরতা তৈরি করতেছে না, বলেন আপনি? তো হলো না। এখন সরকার যদি চায়, এটা সম্ভব। এখন সরকার যায়, এখন যদি সরকারকে বলি আমি, যা ধরেন সরকার করবে কি, অর্ধেক ধরবে, ওই জামাতটুকু ধরবে, বিএনপি তো আমার,
মনে করেন রাস্তায় যে মারামারি মানে করছে। রাজনৈতিক ছত্রছায়ায় যে মামলাগুলো হয়েছে সেগুলোর কথা এখন বলছেন। এইগুলো তো সমাধান হওয়া দরকার। গ্রামে কি হয়েছে, গ্রামে মামলা একটা সবকিছু ঠিকঠাক করছি, কই না থানায় বসে ফোন দিছে, যেমন আপনার মিস্টার আবুল হোসেনকে ফোন দিল, দেখলো যে ওই গ্রামে আবুল হোসেন সাহেব হলো সবচেয়ে বড় লোক, ধনাঢ্য লোক, তাকে ফোন দিছে, এরকম একটা ঘটনা আছে, আমরা কিন্তু একটা মামলা করতেছি, এই মামলা আপনার নাম দেব, আপনি কত দিবেন দেন, নাম্বার দিয়ে দেই। এগুলো কি হয় নাই? হয়েছে, রাষ্ট্রীয় প্রশ্রয় হয়েছে। তো এখন রাষ্ট্র আমাকে যদি আমার সুবিধার দিকে না থাকে, আমার অসুবিধাকে দূর করার জন্য চেষ্টা না করে অসুবিধার কারণ হয়ে যায়, তখন তো মনে করেন নাগরিকদের মতো অসহায় প্রাণী আর থাকে না কেউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। ব্যারিস্টার ওমর ফারুক, আইনের দিকগুলো আপনার কাছ থেকে বুঝতে চাই। যেমনটি মাসুদ কামাল তুলে ধরছিল যে একটি মামলায় বাদী তার আসামিকেই চেনে না, অথচ আসামি কিন্তু মামলায় অন্তর্ভুক্ত ছিল, এবং মামলার ভয় দেখিয়ে যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে, এবং মামলা বাণিজ্যের কথা তো আমরা গণঅভ্যুত্থানের পর প্রায়শই শুনেছি। এই বিষয়গুলোতে আসলে প্রকৃত অপরাধীরা কিভাবে, আমরা যদি বলি যে চিহ্নিত হবে কিভাবে, প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া অনুসরণ করলে তারা চিহ্নিত হবে? জি ধন্যবাদ। বাদী কিন্তু আসামিকে চিনতে হবে, বাধ্যবাধকতা নেই। এটাকে এফআইআর বলে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটা হচ্ছে যে কোনো লোক কোনো একটা ঘটনা ঘটলেই থানায় গিয়ে বলবে যে ওখানে এই ঘটনা ঘটছে, প্লিজ লুক ইনটু ইট, এটাই এফআইআর। পুলিশ কখনো করে, পথচারী কখনো করে, কখনো স্ট্রেঞ্জার করে, অর্থাৎ প্রথম গিয়েই অভিযোগটা করে। এটির পরে পুলিশের দায়িত্ব ইমিডিয়েটলি ওই জায়গায় যাওয়া, মানুষের সাথে আলাপ করা। আমাদের এখন প্রেজেন্টে সিসিটিভি আছে, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকের হাতে ক্যামেরা আছে, সব কিছু মিলিয়ে সে বের করে প্রকৃত অপরাধীটা কে। আর আপনি বলছেন আগস্টের পরের ঘটনা, এই বাংলাদেশে আমি 54 ইয়ার্সের ভিতরে ধরুন 35-40 ইয়ার্স আমি নিজেই দেখেছি এটি চলমান ছিল। এখন মাত্রাটা ব্যারোমিটারে কখন বাড়ছে কি কখন কমছে ওইটার উপর ডিপেন্ড করবে। ক্রসফায়ারের নাম করে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। তারপরে রাজনৈতিক দলগুলো হাবিবুর নবী সোহেলের নামে 450 না 500 মামলা, মির্জা ফখরুলের নামে 80টা মামলা। অর্থাৎ এই যে বাজে বন্দোবস্ত শুরু হয়েছে, অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হয়েছে থানাকে, যেই থানায় মানুষ গেলে স্বস্তি পাবে, শান্তি পাবে, নিরাপত্তা পাবে, সেই থানা হয়ে গেছে যন্ত্রণার একটা আধার, যন্ত্রণার একটা ঘর। অর্থাৎ আপনি ওখানে ডাকাতদের, লুটেরাদের, সন্ত্রাসীদের, চাঁদাবাজদের একটা আখড়ায় পরিণত হয়েছে, নিরাপদ আখড়া। আপনি থানাগুলোর আশেপাশে, আপনি ফুটপাথগুলোতে হাঁটা যায় না, সবগুলোতে টং দোকান, আপনি থানার আশেপাশে। সুতরাং আমাদের এই বন্দোবস্তটা দীর্ঘদিনের ছিল। জুলাইয়ের পরে হঠাৎ করে যখন একদম পুলিশবিহীন হয়ে গেলাম, আমরা আইনশৃঙ্খলাবিহীন হয়ে গেলাম, যখন এ পালাচ্ছে, ও পালাচ্ছে, সে পালাচ্ছে, এই পরিস্থিতিতে একটা সুবিধাভোগী এরা থানায় আগেও এই মামলা বাণিজ্য করতো। বিগত 17 বছরের চিত্র আমরা দেখেছি, আমি বলি গণঅভ্যুত্থানের পর আমি আমরা ভিন্ন চিত্র এই দেখতে যে চেয়েছিলাম। ভিন্ন চিত্র হয় না এই কারণে আমাদের 3 দিন সরকার ছিল না, তারপরেও আমাদের সাধারণ মানুষ শান্তিপ্রিয় দেখে ভালো ছিলাম। কিন্তু এই দুষ্ট লোকগুলা যারা আগে এই বাণিজ্যের সাথে জড়িত, তারা তো জানে এই সুযোগে তারা এই এফআইআর নামক যে নাটকটা সাজিয়ে যেই বন্দোবস্তের ভিতর গেল, এটা খুব ভয়ানক। এবং তারা তো চিহ্নিত, তারা তো এখনো প্রেজেন্ট আছে। আজকে যে উদ্যোগের কথা বলা হচ্ছে, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আর আইনেও তো আছে, আপনি যদি মিথ্যা মামলা করেন শাস্তি আছে, আর মিথ্যা মামলার পরে আপনার যে ইনভেস্টিগেশন, সে তো এফআইআর করে ছেড়ে দিল, তার উপর দায় দিয়া যদি আপনি এখন পর্যন্ত বলেন যে ওই বেটা ভুলভাল এত নাম দিয়েছে তাই এত হয়েছে, এটা বলা যাবে না। পুলিশ কিন্তু ইমিডিয়েট ইনকোয়ারি করে আপনার এই যারা ভালো তাদেরকে ছেড়ে দিবে, যারা খারাপ তাদেরকে রাখবে। ইভেন একটা আইন করেছে পুলিশের মাধ্যমে যে এসপির কাছে রিপোর্ট করে এবং উনি দেখে যারা ইনোসেন্ট তাদেরকে আপনি খালাস দিবে। লয়ের প্রপোজিশনটা কি? 100 আসামিও খালাস পাক, অসুবিধা নেই, কিন্তু একজন নিরপরাধীও যাতে শাস্তি না পায়, এটা হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল। তো সুতরাং এখনো সময় চলে যায়নি। আমাদের যেই সময়ের সরকার ছিল, ভঙ্গুর একটা আইন শৃঙ্খলা, পুলিশকে রিগেইন করা, পুলিশকে আবার তার সক্ষমতা, মিনিমাম সক্ষমতায় ফিরিয়ে আনা, সব কিছু মিলিয়ে টাফ ছিল। কিন্তু এখন আমরা যে সরকারটা পেয়েছি, একটা শক্তিশালী সরকার। আমরা মনে করি যে একটা মিথ্যা মামলায় একটা সাধারণ নাগরিক, ইনোসেন্ট নাগরিক যে হয়রানি, তার পেইন, তার মর্যাদা, তার সামাজিক যে অবস্থান, তার পরিবারের কাছে, সবার কাছে এটা ভয়াবহ। এটাকে যদি বোধে নিয়ে, এটাকে যদি ফিল করে, যদি উদ্যোগটা যেভাবে নিয়েছে এটা যদি কার্যকর করা যায়, এবং এইটা আমরা তো সাধারণত পলিটিক্যালি বায়াস হয়ে যাই, আমরা তো কারো না কারোর উপর ডিপেন্ড করি। আমি মনে করি এই পলিটিক্যাল বায়াসনেসটাকে মিনিমাম, জিরোতে তো আনা যাবে না, মিনিমাম রেখে অন্তত
এই তদন্ত করে নিরপরাধ যারা এখানে জড়িত, যারা ভয়ে আছে এখনো ঘরে থাকতে পারে না, তাদেরকে খালাস দিবে। মাসুদ কামাল ভাই উনি অনেক ভালো বলেন, উনি অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন। আমি ওনার সাথে একমত পোষণ করে আমি বলি যে ধরুন আমি একজন ক্রিকেটার, আমি এই সময়ে আমি দেশেও ছিলাম না, আমাকে যাত্রাবাড়ির হত্যা মামলায় আমাকে আসামি করলো এবং মেইন আসামি এফআইআর এ নামভুক্ত করলো এবং বলা হলো, আমি দেখেছি, আমি যেহেতু ওকালতি করি সুপ্রিম কোর্টে, আমরা এরকমও দেখেছি, যেই লোকটা দেশে নাই এফআইআর এ বলা হচ্ছে আমি দেখেছি উনি অমুক জায়গা থেকে এই কাজ করেছে। ইভেন এই যে আওয়ামী লীগ সময়ে বিএনপির লোকের বিরুদ্ধে মামলা দিত না, সানাউল্লাহ মরে গেছে, 2 বছর পরে তার নামে মামলা দিয়েছে। মানে আমি বলছি একটা বাজে কঠিন বন্দোবস্ত আমরা ইনহেরিট করেছি এবং সেই বন্দোবস্ত ভাঙার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে, ইভেন আপনি, আমি, মাসুদ কামাল, সবাই। ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাসুদ কামাল, এখানে আমার প্রশ্ন যে আসলে এই যে যাচাই বাছাই প্রক্রিয়াটি যে চলবে সেটি আসলে কে করবে? স্বাধীন তদন্ত কমিশন করবে নাকি সেই পুলিশই করবে যারা একসময় মামলা বাণিজ্যের সঙ্গে নিজেরাই জড়িত ছিল? না, তদন্ত তো পুলিশকে করতে হবে। এখানে তো আর আপনি এখন সব জায়গায় যদি স্বাধীন তদন্ত কমিশন করতে চান তাহলে তো আপনি পারবেন না। আবার শুনেন, একটা ঘটনাটা বলি আপনাকে, সমস্যাটা কোথায়। সমস্যাটা হলো কি, ওই যে একটা কথা আছে না, যখন আপনার জ্বর হলো, আপনার জ্বর হলে কি কেবল কপালটা গরম হবে, শরীরে আর জায়গাগুলি গরম হবে না? হবে তো। আপনার রাষ্ট্রটাকে এরকম দেহের সঙ্গে তুলনা করেন। এই 17 বছরে এই রাষ্ট্রটাকে একদম শেষ করে দেওয়া হয়েছে ভাই। আপনি স্বাধীন তদন্ত কমিশন যারা মেম্বার বানাবেন, এই মেম্বারটি কোথেকে আনবেন? এই মাটির থেকে তো আনবেন নাকি? এটা তো ওই যে পুলিশ যে করে তারই চাস্তো ভাই। আপনি খুঁজে দেখেন, আমারই এক চাস্তো ভাই পুলিশ, আরেক চাস্তো ভাই বসে আছে স্বাধীন তদন্ত কমিশনে জয়েন করার জন্য। আপনি কি করবেন? কাজে ঝামেলাটা এটার সমাধান একদিনে হবে না, এটার সমাধান সময় লাগবে। তবে প্রক্রিয়াটা শুরু করতে হবে। যদি আপনি আজকে শুরু করেন, ধরলাম আমি এটা করতে 5 বছর লাগলো, আপনি যদি আগামীকাল শুরু করেন তাহলে ওই দিন থেকে 5 বছর, যদি 1 সপ্তাহ পরে শুরু করেন তাহলে ওই দিন থেকে 5 বছর। তাহলে আপনাকে এখনই শুরু করতে হবে। এই শুরু করাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা করেন, করলে কমবে। 17 বছরে কিন্তু এটা তারা তৈরি করছে। কিন্তু আমরা তো দেখেছি অন্তর্বর্তী সরকারও বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল হলো, পোশাক পর্যন্ত পরিবর্তন হলো, কিন্তু পরিবর্তন কি আদতে হলো? অন্তর্বর্তীকালীন সরকার যা করছে এটা খারাপ করছে। এটা কি বলবো আপনাকে, আগে একটা ভালো পোশাক ছিল, ওই পোশাকটা পাল্টে কি শিয়াল টাইপের একটা পোশাক লাগাই দিচ্ছে। এটা কিন্তু পোশাক হলো? এই পোশাকটা আপনার থাইল্যান্ডে আছে, এই রংটা। থাইল্যান্ডের সঙ্গে মানায় কেন জানেন? থাইল্যান্ডের ম্যাক্সিমাম লোকগুলো ফর্সা, ওদের সঙ্গে ওদের গায়ে এটা মানায়। আমার সঙ্গে একদিন পুলিশের আলাপ হচ্ছিল, বুঝছেন, এই যে কারওয়ান বাজারের মোড়ে। ভদ্রলোক পারলে কাইতে দেয়, আমার বলে কি যে ভাই আপনি এটা একটু বলেন, আমাদের এই যে পুলিশের পোশাকটা চেঞ্জ করলে কে করছে ভাই? এটা কে? পুলিশের কাছে আলাপ করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের পুলিশের একজন লোক এই পোশাককে সাপোর্ট করবে না, একজনও না, কেউ পছন্দ করে নাই। কি চাপাই দিল? এই মহাগানীটাকে, এই তুগলকটাকে। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের মনোবলটাকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা করা দরকার সব করছে। ওগুলি বলে লাভ নাই। বিষয়টা হলো কি, আমি বলি আপনাকে কি করতে হবে। তদন্ত পুলিশই করবে, কিন্তু পুলিশের তদন্তের মধ্যে যদি বোঝা যায়, বোঝা কিন্তু খুব সহজ। যদি কোনো ধান্দা থাকে, কোনো দুষ্টামি থাকে, যদি এরকম পাওয়া যায়, তাহলে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আপনি অ্যাকশন নেন, 2টা অ্যাকশন নেন, সিম্পল 2টা অ্যাকশন নেন। যে পুলিশ করে তার অ্যাকশন হতে হবে না, তার যে তার বসকে ফায়ার করেন, তাও না করেন তার উপরে বসকে ফায়ার করেন। আপনি আইজিপিকে ফায়ার করেন, একবার আইজিপিকে ফায়ার করেন, দেখবেন পুরো পুলিশ ঠিক হয়ে গেছে। আপনার ওই নিচে যে করতে হবে না তো, আপনি উপরের দিকে ফায়ার করেন, দেখবেন পরে যে উপরে আসবে তার মাথায় খারাপ হয়ে যাবে সবাইকে ঠিক করার জন্য। কিন্তু আমাদের যে দীর্ঘদিনের আমরা দেখেছি রাজনৈতিক হস্তক্ষেপের যে একটা প্রবণতা, দীর্ঘ 17 বছর যে প্র্যাকটিসটা রয়ে গেছে, আপনার এই প্রবণতা থেকে বেরোতে হবে তো আপনাকে। আপনি এখন এটা হলো কি সবচেয়ে বড় কথাটা হলো কি, যদি সরকার মনে করে যে আমি এই জিনিসটা চাই না, তাহলেই হবে। আমাদের বর্তমান যে সরকার আছেন, সরকার প্রধান আছেন, সরকার প্রধানের আচার আচরণ আমার পছন্দ হচ্ছে এখন পর্যন্ত, আবার সরকারের আচার আচরণ সব পছন্দ হচ্ছে। দেখেন এখানে যে কিন্তু দূরত্ব তৈরি হয়েছে। সরকার প্রধান বলতেছে যে এই নির্বাচনে যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা ভোট আমাদেরকে দেন, যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছেন এবং যারা ভোটই দিতে আসেন নাই, 3টা ক্যাটাগরি কিন্তু করছে। আমি যদি মোটা দাগে ধরি, যারা ভোট দিয়েছেন তারা বিএনপি, যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছেন তারা এনসিপি অথবা জামাত, যারা ভোটই দিতে আসেন নাই ধরলাম আওয়ামী লীগ, এই তো
উনি বলছেন আমরা সবার কাছে সমান। সবার কাছে কোনো সমান হয়েছে? এই যে 6 জন এই সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করলো, তাহলে এখান থেকে যদি একটা জামাত আনতো, একটা যদি যারা ভোট দেন এরকম লোককে আনতো, তাহলে তো বুঝতাম যে না, তাহলে সে সবার কাছে সমান। সমান কি হয়েছে? সব তো বিএনপির লোক, যারা ইলেকশনে ফেল করছে। একজন ফেল করছে গোলাম আজম সাহেবের কাছে, ঢাকার একটা আসনে। আর সে ফেল করছে মানে তাহলে ওইখানকার এলাকার মানুষ তাকে ওই এলাকার এমপি হিসেবে নির্বাচন করে নাই, তাকে আপনি তাদের উপরে বসাই দিলেন, উত্তরে ইমানে দিলেন, মেয়র বানিয়ে দিলেন। এটা কেমন হলো? তাহলে দলীয়করণের সংস্কৃতিতেই যদি আসলে আমরা পড়ে থাকি, তাহলে কাঠামোগত পরিবর্তন এখন এটা তো কথা, আমি তো এটা বলছি। সেই চ্যালেঞ্জগুলো আসলে কি, আমি সেই প্রশ্ন আপনার কাছে রেখে বিরতিতে যেতে চাই। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। জনাব মাসুদ কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, 6 সিটি কর্পোরেশনের দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি সরকার শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এমন অভিযোগ করেছেন। তিনি আরো বলেছেন, এই সিদ্ধান্ত নৈতিকভাবে গর্হিত, জনগণের সঙ্গে প্রতারণা শামিল। এতে জনমনে সন্দেহ তৈরি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ হতে পারে। এই সিদ্ধান্তের পেছনে আসলে কি কারণ? বিএনপি কি আসলে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার রাজনৈতিক কৌশল অবলম্বন করলো? বিএনপি কেন করতেছে বলতে পারবো না, তবে এটা আমি একজন নাগরিক হিসেবে আমার কাছে পছন্দ হয় নাই, আমি এটা লাইক করি নাই। আমি মনে করি এটা উচিত হয় নাই তাদের, এতে উচিত হয় না এই কারণে, এর মাধ্যমে দেখেন এই সিটি কর্পোরেশনগুলির মেয়াদ শেষ হয়ে গেছে, এদের ইলেকশন দেওয়াটা খুব জরুরি এই মুহূর্তে, এবং ইলেকশনের প্রক্রিয়াটা এখনই শুরু করা দরকার। এখন ইলেকশন হতে যদি 3 মাস লাগে, তাহলে 3 মাস লাগুক, কিন্তু এই 3 মাসের জন্য তাহলে সেখানে এতদিন প্রশাসক ছিল, ওখানে প্রশাসক থাকতো, অসুবিধাটা কী আছে? কিন্তু আপনি দলীয় লোক যখন নিয়োগ করলেন, দেখেন সিটি কর্পোরেশনের কাজ কিন্তু প্রশাসক এবং বা মেয়র করে না, মেয়র কোনো সিগনেচার করে, মূল কাজটা করে কমিশনাররা। কমিশনারদের আপনি কী করছেন? একটা কমিশনার তো নাই। এখন কমিশনার ওখানে কে চালাচ্ছে কাজগুলো? কেউ চালাচ্ছে না। কিন্তু এটা তো মেয়াদ উত্তীর্ণগুলি বললাম আমি, যেগুলি মেয়াদ আছে এখন, অনেক সিটি কর্পোরেশন, অনেক পৌরসভা কিন্তু মেয়াদ আছে, অনেক পৌরসভা মেয়াদ আছে, আরও 2 বছর 3 বছর মেয়াদ আছে পৌরসভার বিরুদ্ধে। সেখানেও কিন্তু আপনি একই কাজ করেছেন। আপনি কি জানেন সবগুলি পৌরসভা যে নিয়ে বিএনপির সভাপতিকে নিয়োগ করবেন ওই এলাকার? আচ্ছা, নিয়োগ করলেন, তারপর কমিশনারগুলিকে কী করবেন? কমিশনার তো পলিটিক্যালি ইলেক্টেড হয় নাই, কমিশনার তো নৌকা মার্কা ছিল না, কমিশনারদের যার যার মার্কা ছিল। ওগুলো আপনি প্রথমত এগুলি এভাবে বাদ দেওয়াই ঠিক না, উচিত। হ্যাঁ, আগের গভর্নমেন্ট যদি মনে করেন আওয়ামী লীগের লোকজন, ওকে ফাইন, সেক্ষেত্রে আপনি মেয়রগুলি বাদ দেন এবং মেয়রকে আপনি প্রশাসক নিয়োগ করেন, এবং কমিশনারগুলিতে আপনি যেখানে ছিল, যার যা মেয়াদ ছিল, ওরা সব নির্দলীয়ভাবে ইলেকশন করছে, ওদেরকে থাকতে দেওয়া উচিত ছিল। আমি এখনও মনে করি যে সমস্ত জায়গায় এখনো মেয়াদ আছে, সেই সমস্ত জায়গায় কমিশনারদেরকে যার যার জায়গায় ফেরত আনা, যতদিন ইলেকশন না হয়। যখন ইলেকশন হবে তখন দেখা যাবে। আর প্রশাসক হিসাবে সেন্টার, যেহেতু মেয়র আপনি নৌকা মার্কা অথবা অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াইছে, ওইগুলি আপনি বাদ দিচ্ছেন, বাদ দেন, কোনো সমস্যা নাই, ওইগুলি ধরলাম দলীয়ভাবে নিয়ে ইলেক্টেড হয়েছে। তো ওই জায়গাগুলোতে আপনি প্রশাসক নিয়োগ করেন, এবং আপনি সব জায়গায় দলীয় লোক নিয়োগ করেন না, প্রশাসক হিসাবে সরকারি লোককে নিয়োগ করেন। এই কারণে সরকারি লোককে নিয়োগ করবেন যে সরকারি লোক যদি অপকর্ম করে, আকাম কুকাম করে, তাদের একটা জবাবদিহিতা গভর্নমেন্টের কাছে কিন্তু আছে, তাদের গভর্নমেন্ট ধরতে পারবে। কিন্তু আপনার কমিশনার পর্যায়ে অত বেশি প্রশাসক নিয়োগ করেন না, তাহলে আবার ঝামেলা হবে। কাজেই আমি মনে করি যে এটা একটা ব্লেন্ডিং হতে পারতো। যেহেতু কমিশনাররা ইলেক্টেড হয়েছে নির্দলীয়ভাবে, তাদেরকে থাকতে দেওয়া উচিত, এবং যেহেতু যারা মেয়র টেয়র যারা হয়েছে দলীয়ভাবে, তাদেরকে আপনি সরিয়েছেন, ওকে ফাইন, কিন্তু সেখানে আরেকজন দলীয় লোক না আইনা আপনি ওখানে আনা উচিত ছিল সরকারি একজন গুরুত্বপূর্ণ, সাধারণত এডিশনাল সেক্রেটারিকে দেওয়া হয়, একজন এডিশনাল সেক্রেটারিকে ওখানে নিয়োগ করেন, কিন্তু সেটাকে আবার তার অন্য কাজে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেন না, তাকে ফুল টাইম ওখানে রাখেন। আপনি রেখে নিয়ে যত দ্রুত সম্ভব সমস্ত স্থানীয় সরকারে আপনি ইলেকশন করে ফেলান, এটা ছিল সবচেয়ে ভালো উপায়। তার মধ্যে ওনারা প্রথমেই যখন একটা দলীয় লোক নিয়োগ করে দিল, আচ্ছা দলীয় লোক যে নিয়োগ করলো, ঢাকা সিটি কর্পোরেশন ধরেন, আপনি একটা জন্ম নিবন্ধন করতে যাবেন, আপনার একটা মানে কি বলে ওয়ারিশান একটা সার্টিফিকেট লাগে, এটা করতে যাবেন, এটা তো সিগনেচার করবে কমিশনার, তো ওই কাজটা আটকে রইল, ওই কাজটাতে কোনো সমাধান হচ্ছে না, তো ওটা কে করবে? আপনি কোনো জায়গায় দিয়েছেন ওসিকে, কোনো জায়গায় দিয়েছেন খাদ্য কর্মকর্তাকে, কোনো জায়গায় দিয়েছেন রেভিনিউ অফিসারকে দিয়েছেন, তারা হলো গিয়ে আমরা ওখানে মানে আপনার প্রশাসক হিসেবে কাজ করতেছি। এটা কোনো ভালো কাজ না। মানে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল যে যাদের যেখানে যেখানে ওই 1.5 বছরে যার যার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের স্থানীয় সরকার ইলেকশন তাদের দিয়ে দেওয়া উচিত ছিল, তারা ওটা দেয় নাই, কি করছে না করছে আল্লাহ জানে। আর এখন এটা যেটা করতেছে, এতে ইন্টেনশনটা যে সুবিধার না,
এটা বোঝা যাচ্ছে। এটা ঠিক হয় নাই। কিন্তু মিয়া গোলাম পড়ুয়ার যেমনটি আশঙ্কা প্রকাশ করেছে যে এই নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনকে অনির্দিষ্টকালের পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র। এটা হলো কি, উনি এবার একদম এগিয়ে গেছে আর কি, বুঝছেন না? উনি তো মনে করেন আমি যখন কথা বলবো আমার তো কোনো পলিটিক্যাল কোনো নাই, ইন্টেনশন নাই। ওনার তো আবার পলিটিক্যাল ইন্টেনশন আছে, ওই পলিটিক্যাল ইন্টেনশনটা উনি প্রয়োগ করছে আর কি, পার্থক্য এইটুকুই। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। ব্যারিস্টার ওমর ফারুক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমরা জানি যে গত রোববার রাজনৈতিক হয়রানিমূলক আরও 1006টি মামলা প্রত্যাহার করা হয়েছিল। এই যে গণহারে মামলা প্রত্যাহার করা হচ্ছে, সেটি আসলে ভবিষ্যৎ রাজনীতিকে কি বার্তা দিচ্ছে? অপরাধীদের কথা যদি আমরা বলি, অপরাধীদের অভয়দান করছে কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি অনেকবার বলেছি যে আমাদের এই দেশে এই কালচারটা খুব ভালোভাবে আছে আমরা, এবং মেনে গেছি। সরকার পরিবর্তনের সাথে সাথে এক দল জেলখানা থেকে বের হবে, আরেক দল জেলখানায় যাবে, গড্ডালিকা প্রবাহ আমরা যেটা বাংলা শব্দে ব্যবহার করি, সেই কালচার তো আছেই। আর এইটিও তো সত্য, ওই যে আমি উদাহরণ দিয়েছি, এক একজন বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে 400-500 মামলা, এবং এই মামলাগুলো অসত্য ছিল, ককটেল ফুটেনি, কিন্তু ককটেল ফুটার মামলা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তবে এটি আমি প্রত্যক্ষভাবে জানি, আমি উইটনেস। এই 1000-2000-এর ভিতর অনেক ধর্ষণের মামলা ঢুকে যায়, অনেক সত্যিকারের হত্যা মামলা ঢুকে যায়, অনেক সত্যিকারের লুটপাট ড্যাকুইটির মামলা ঢুকে যায়। এটা আমি নিজে উইটনেস। যে এক জায়গায় আমি দেখেছি এই লিস্টের ভিতর এই ধরনের মামলা নিয়ে ওই যে দুষ্ট লোকেরা ওরা ঘুরাঘুরি করে পিপি অফিসে, জেলা প্রশাসকের অফিসে। সেটি যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি, কারণ যে ধর্ষিতা তার পেইন এটি সে ছাড়া, তার পরিবার ছাড়া আমরা যেভাবে অনুধাবন করি তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি। যে খুন হয়েছে, যার স্বজন চলে গেছে, উপার্জনক্ষম একজন অথবা খুব আপন, খুব লালিং, সে বোঝে বেদনা কতটুকু। সুতরাং এটি যদি চেকব্যাক না করা হয়, তাহলে যদি এই 1000-এর ভিতর যদি 10টাও যদি জেনুইন মামলা যদি ঢুকে প্রত্যাহার হয়ে যায়, তাহলে ওই যে যারা ভিকটিম তাদের অবস্থা খুব ভাবতে হবে আমাদেরকে। আর মাসুদ কামাল ভাই আগের একটু আলোচনাটার সাথে আমি সম্পৃক্ত করি যে আমাদের দেশে যে ইনকোয়ারিগুলো হয়, পুলিশ দ্বারা ইনকোয়ারি হয় বা অন্যান্য দ্বারা ইনকোয়ারি হয়, সেই ইনকোয়ারিগুলো ফ্রুটফুল হয় না, বায়াস হয়। বায়াস হওয়ার যথেষ্ট কারণ আছে। এটার সাথে সংশ্লিষ্ট যা যা সংস্থা জড়িত, আদালত থেকে শুরু সব কিছু, এটি করাপ্ট একটা বন্দোবস্তে চলে গেছে। সেটাকে যদি আমাদের রোধ করতে হয় এবং ভালোর দিকে যেতে হয়, মাসুদ কামাল ভাই বলেছেন যে নাম্বার 1কে ধরো, আমি বলি হেডমাস্টার। আপনি দেখেন ঢাকা শহরে যতগুলো স্কুল কলেজের হেডমাস্টার বা প্রিন্সিপাল নাম্বার 1, তাদের রেজাল্ট নাম্বার 1। মিশনারি স্কুলগুলোর রেজাল্ট কেন ভালো হয়? তাদের হেডমাস্টার থেকে শুরু করে যারা আছে তাদের একটা মানসম্পন্ন শিক্ষক। তাছাড়া তারা নৈতিকতায় তারা এত উচ্চতায় অবস্থান করেন, যার কারণে তো হেডমাস্টারের কথা উদাহরণ এই কারণে দিয়েছি। কামাল ভাই বলেছেন আইজিপি যদি তার আন্ডারে যদি 5 জনকে দায়িত্ব ভাগ করে দেন, তোমার এই দায়িত্ব, এবং যদি ফেল করার পরে তার যদি শাস্তি না হয়, তাহলে আইজিপি নমর। এডিশনাল আইজিপি তার আন্ডারে যারা আছে, যদি ওখানে ভালো কাজ না হয় তুমি নমর। এরকম যদি 2-1টা এক্সাম্পলেরই উদাহরণ দেওয়া যায়, তাহলে সোজা মানুষ। বিডিআর বিদ্রোহ মামলারও পুনঃতদন্ত হবে। পুনঃতদন্ত কি আসলে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে কিনা, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছেই ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার ওমর ফারুক, যে আলোচনায় আমরা ছিলাম, বিডিআর বিদ্রোহ মামলার পুনঃতদন্ত হলে ন্যায় বিচার নিশ্চিত হবে কি? ন্যায় বিচার নিশ্চিত হবে কি হবে না, এটি তো আমরা অপেক্ষা করব। তদন্ত, পুনঃতদন্ত এটা অংশ, মামলার অংশ। আর এই বিডিআরের যে আমাদের সূর্য সন্তানরা, জেনারেল থেকে শুরু করে ক্যাপ্টেন থেকে সিপাহী, যে নারকীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে, এটার পরিপূর্ণ বিচার খুবই দরকার। এবং আমরা যদি এখনও ওই যে হায়দার আলীর গানটা যদি বাজে আর এই কাফিন সামনে, তারপরে বিভৎসতা যদি আমি আবার মেমোরিতে আনি, তাহলে স্থির থাকা যায় না। তো এই ধরনের ঘটনার যদি বিচারের সক্ষমতা আমরা যদি না অর্জন করি, এত বড় একটা ডেমোক্রেটিক ওয়েতে একটা সরকার গঠিত হয়েছে, সেই সরকারের আমলেও একটা কমিশন হয়েছে, কমিশনের রিপোর্ট সামনে থাকার পরেও যদি এটার বিচার না হয়, এবং যারা যারা জড়িত, ইভেন দেশি বিদেশি হোয়াট এভার ইট ইজ, যদি আমরা অন্তত তাদেরকে 30-40 ভাগও যদি বিচারের আওতায় না আনতে পারি, তাহলে এটা দুঃখের কারণ হবে, দুঃখজনক ঘটনা হবে।
আমি মনে করি পুনঃতদন্ত হোক বা নতুন করে সাক্ষী টাক্ষী এনে আবার বিচার শুরু করা হোক, যেইভাবেই হোক, আমার কথা হলো সঠিক বিচারটা, ওই যে নীতি, ন্যায় এবং ন্যায্যতা, অর্থাৎ যেই প্রিন্সিপালের কথা আগেই বলেছি, যাতে কোনো নিরপরাধ শাস্তি না পায় আর যাতে অপরাধীরা যাতে বাইরে না থাকে, যত বড় শক্তিশালী হোক। তো সুতরাং এটিতে আমি সম্মত, এটিতে আমি সমর্থন করি। বাংলাদেশে অনেক বড় বড় হত্যাকাণ্ডের বিচার হয় না, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের ন্যায় বিচারের ব্যারোমিটার নিচে নামিয়ে ফেলেছে। সাগর রুনি, তনু, তারপরে এই যে বিশ্বজিতের ছেলেটাকে দিবালোকে খুন করছে, এখনো বিচার এখনো হয় নাই, তাদের এখনো এক্সিকিউট করতে পারে নাই। আবরার, অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের এই আইন শৃঙ্খলার ব্যারোমিটারকে অনেক নিম্নগামী করে, সক্ষমতাকে অনেক নিম্নগামী করে, সেগুলোকে এই সরকার অ্যাড্রেস করা অসংখ্য উচিত। ধন্যবাদ জানাচ্ছি আর ব্যারিস্টার ওমর ফারুক। পাশাপাশি আমি আরেকটা আপনারে একটু বলে শেষ করে দেই যে এই যে 10 সেকেন্ডে শেষ করতে হবে, আমার হাতে খুব একটা 10 সময় নেই। সেকেন্ডে শেষ করেছেন, যেই এখন সিটি কর্পোরেশনের পদায়ন হয়েছে, সবচেয়ে দুঃখজনক হলো যারা পরাজিত হয়েছে তাদেরকে পদায়ন করা হয়েছে। এটি একটি ব্যাড সিগন্যাল গেল। আর পাশাপাশি যে আপনি অল্প কয়েকদিন পরেই তো ভোট, এই ভোটের সময় অন্তত কিছুটা নির্দলীয় লোকজনকে নিয়েও করা যেত। আমার মনে হয় এইটাই বিএনপি সমালোচনার মুখে পড়বে এবং সমালোচনা তারা এড়াতে পারবেন না। জনাব মাসুদ কামাল, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় আমরা দেখলাম যে সাংবাদিকদের উপর পুলিশ লাঠিপেটার ঘটনা ঘটেছে পুলিশের, এবং একজন কিশোরকে কোনো কারণ ছাড়াই চড় মারা হলো। নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি আপনিও দেখেছেন। যখন তল্লাশি করে কোনো কিছু পাওয়া গেল না, তখনও আসলে চড় মারার অধিকার কি আসলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে? চড় মারার অধিকার ভাই এই সমস্ত ক্ষেত্রে কারোরই নাই। এই সমস্ত ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে যা দেখেছি যতটুকু আমি, এটা চড় মারাটা হলো কি এক ধরনের বর্বরতা। তার গায়ে ইউনিফর্ম থাক বা না থাক, যে ছেলেটাকে মেরেছে সেই ছেলেটা কি ওই ইউনিফর্মধারীর জন্য থ্রেট, তার জীবন আশঙ্কা আছে ওই ছেলের কাছ থেকে? তত নাই, সে চড় মারলো কেন? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতার উপরও কিন্তু হামলা করা হয়েছে। আচ্ছা, সেটা যেটাই হোক, আমি সেটাই বলছি যে চর্মা, এই যে শক্তি প্রয়োগের যে মানসিকতাটা, এই মানসিকতাটা আসছে কেন আমাদের মধ্যে? আসছে এই কারণে আমাদের মধ্যে একটা খুব বিচিত্র একটা ব্যাপার আছে। অনেককে আমি বলতে শুনেছি, আমার নিজের জীবনে একটা ঘটনা বলি, ছোট করেই বলি। একবার আমি মিনি বাসে যাচ্ছিলাম, তো মিনি বাসে যাওয়ার সময় একজন পকেট পাড়া ধরা পড়ছে বাসের মধ্যে। এখন ড্রাইভার কেউ বলতেছে ওকে থানায় নিয়ে যাও, কেউ বলতেছে ওকে 2-3 চড় থাপড় দিয়ে এখনই ছেড়ে দাও, কারণ থানায় নিলে কোনো বিচার হবে না। শেষ পর্যন্ত থানায় নেওয়া হয়েছিল। নেওয়া হওয়ার পর দেখা গেল যখন সাক্ষী দেওয়ার কথা বলা হচ্ছে, তখন কেউ সাক্ষী দিচ্ছে না, ভয়ে। আলটিমেটলি কিছুই হয় না। কিন্তু তো এই যে আমাদের দেশের অবস্থাটা, যে আইন প্রয়োগের যে অক্ষমতা, অথবা আইন প্রয়োগ করতে গেলে যে আইন আলটিমেটলি কোনো বিচার হবে না, এই যে একটা চিন্তা, এই চিন্তাটা সমাজে সর্বত্র এমনভাবে ছড়াই পড়ছে যে সবাই মনে করে কি তাৎক্ষণিক চড়থাপড় দিয়ে বরং একটা বিচার হয়ে গেল। এই দেশে, পৃথিবীর কোনো সভ্য দেশে হয় যে ক্রস ফায়ারের কোনো সমর্থক ছিল? এই দেশের সংসদে তারা একজন এমপি বলছে যে ক্রস ফায়ার ঠিক ছিল, তোমাকে ক্রস ফায়ার দিব। ক্রস ফায়ার দেয় কিভাবে? তো এই জিনিসগুলি কেন হয়? এবং অনেকে বলতে শুনি, অনেক ভদ্রলোক বলতেছে এর জন্য ক্রস ফায়ার ছাড়া কোনো উপায় নাই, তুমি জেলে দিবা, 2 দিন পরে সে বাইরে আসবে, তোমাদের ক্রস ফায়ার দেওয়াই ভালো। এই জিনিসগুলো আসছে কোত্থেকে? যখন নাকি আইনের আস্থাহীনতা, প্রয়োগটা যখন না থাকে, যখন আইনের প্রতি মানুষের আস্থা হারায় ফেলায়। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে পুলিশের প্রতি সাধারণ মানুষের কিন্তু এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়ে গেছে। এরপরে পুলিশের এ ধরনের আচরণ অবিশ্বাস আরো বাড়িয়ে দেবে কিনা? এটা বাড়িয়ে দিচ্ছে। এটা পুলিশের প্রতি আচরণটা, মানুষ তো পুলিশকে ভাই পছন্দ করে না, এটা কখনোই করতো না। পুলিশকে ভয় পেত কিন্তু ভালোবাসতো না। এটা তো অনেক পুরনো, সেই ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে। অথচ পুলিশকে ভালোবাসার কথা ছিল। মানুষ বিপদে বলে কার কাছে যায় বলুন তো? হয় ডাক্তারের কাছে যায়, তাহলে পুলিশের কাছে যায়। এই 2 জায়গায় তো যায়, কিন্তু 2 জায়গায় মানুষ যে প্রতারিত হয়। ডাক্তারটা তো ঢালাও বলা ঠিক হবে না, কিন্তু তারপরেও হয়। এই বিষয়ে কি বলবেন জনাব ওমর ফারুক? আপনার দুলাইন মন্তব্য নিয়ে শেষ করতে চাই। আপনি যে চড়থাপ্পড় দেখেন, প্যানেল কোডে তো আপনি শাস্তি দেওয়ার বিধান নাই, শাস্তির বিধান প্যানেল কোডে প্রপার ট্রায়ালের মাধ্যমে হবে। তো অ্যাবসলিউটলি এটা তো একদমই অপছন্দনীয়। আর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যখন বলে যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ওর জন্য তো আমি থ্রেট না, মাসুদ কামাল ভাই বলেছেন, সুতরাং সেক্ষেত্রে সংযত আচরণ হওয়া উচিত। এই ক্ষেত্রে আমাদের যে এই মন মানসিকতা যেভাবে আমরা কন্ডিশনড হয়ে আছি, ওটা থেকে বেরোতে পারিনি। বেরোনোর জন্য একটা প্রপার ট্রেনিংয়ের দরকার। আমাদের দেশে শুধু নিয়োগ দিয়ে আমরা ছেড়ে দিই, অনেক মনস্তাত্ত্বিক ট্রেনিং আছে, প্রফেশনাল ট্রেনিং আছে, কোড অফ কন্ডাক্ট আছে। আর প্যানেল কোডে যে কাউকে
টাচ করা যায় না, টাচ করা যে অপরাধ। আইনে আছে আসলে প্রয়োগ কতটা হয় সেটা এক্স্যাক্টলি এগুলোকে অনেক ইয়ে করতে ধন্যবাদ হবে। জানাচ্ছি জনাব মাসুদ কামাল আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।